বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 3 মার্চ 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দণ্ডবিধির সর্বশেষ ক্লাস ইনশাল্লাহ। তো আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধির 494 ধারায়। অ্যাকচুয়ালি এই অধ্যায়টা হচ্ছে 493 থেকে 498, এবং এখানে বিবাহ বিষয়ক অপরাধ সমূহ, অফেন্সেস রিলেটিং টু ম্যারিজ, 493 থেকে 498 পর্যন্ত আলোচনা করেছে। তো এখানে বিবাহ বিষয়ক অপরাধ মানে হলো যদি কাউকে প্রতারণা করে বিবাহের আশ্বাস দিছে কিন্তু বিবাহ করে নাই, তাহলে কি হবে? এক স্বামী বা এক ওয়াইফ থাকা অবস্থায় আর একটা বিয়ে করছে, তাহলে কি হবে? পূর্বের বিয়ের কথা গোপন করে বিয়ে করছে, তাহলে কি হবে? তারপরে ভুয়া বিয়ের আয়োজন করে বিবাহ করছে, কি হবে? তারপরে ব্যভিচার, বিবাহিত নারীর সাথে সম্পর্ক করলে কি হবে? আর বিবাহিত নারীকে ফুসলিয়ে বা প্রলুব্ধ করে যদি এক জায়গায় নিয়ে যায় তাহলে কি হবে? এই হচ্ছে আপনার 493 থেকে 498। তো সর্বপ্রথম যে ধারাটা আসি সেটা দেখেন 494 ধারায়, দ্বি বিবাহ বা দ্বিগামিতা, বাইগামি। দ্বি বিবাহ বা দ্বিগামিতা আসলে কি, আগে আমার কথা শুনেন, তারপরে এখানে পড়ি। দ্বি বিবাহ এটা প্রথম কথা স্বামী, হাজবেন্ড এন্ড ওয়াইফ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। যদি কোনো ব্যক্তি, সে পুরুষ হোক বা মহিলা হোক, তার এক স্বামী বা এক স্ত্রী জীবিত থাকা অবস্থায় তার সাথে বৈবাহিক সম্পর্ক বিদ্যমান আছে, মানে বলবৎ আছে, থাকা অবস্থায় সে যদি আর একটা বিয়ে করে, মহিলা হইলে আর একটা স্বামী গ্রহণ করে, আর স্বামী হইলে আর একটা কি স্ত্রী গ্রহণ করে, তাহলে সে দ্বিগামিতা করেছে বলে গণ্য হবে। 494 ধারা এ হলো মূল কথা। তবে এর বিধিনিষেধ আছে, ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো কি, যে যদি আপনার পার্সোনাল ল মানে হচ্ছে যে যে ধর্মের অনুসারী, যে যে ধর্মের অনুসারী, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য উপজাতি আছে, তারা যদি আপনার পার্সোনাল ল আপনার দ্বিতীয় বিবাহকে বৈধতা দেয়, তাহলে তার বিরুদ্ধে এই 494 ধারা মামলা করা যাবে না। সহজ কথা। উদাহরণস্বরূপ বলি যে মুসলিম পুরুষ, ইসলামী আইন অনুসারে মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতে পারে। তাই একজন মুসলিম পুরুষ এই ফেরদৌস এক ওয়াইফ থাকা অবস্থায় যদি আর একটা ওয়াইফ গ্রহণ করে, ফেরদৌসের বিরুদ্ধে 494 ধারায় মামলা করা যাবে না। কেন যাবে না? কারণ ইসলামে পুরুষের একাধিক বিয়ের কি আছে, বৈধতা আছে। কথা ক্লিয়ার? কিন্তু ইসলামে এক নারীর একাধিক বিয়ের বৈধতা নাই। অর্থাৎ একজন নারী তার এক স্বামী থাকা অবস্থায় যদি আর একটা বিয়ে করে, তাহলে সেই বিয়ে হচ্ছে ইসলামে আছে বাতিল। তাহলে ওই নারীর, যেহেতু ইসলাম এটা সমর্থন করে না, তার পার্সোনাল ল সমর্থন করে না, তাহলে নারীর বিরুদ্ধে 494 ধারা কি করা যাবে, মামলা করা যাবে। এখন তার মানে এই না যে 494 ধারা পুরুষের ক্ষেত্রে কখনোই প্রযোজ্য না। 494 ধারায় পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই কি প্রযোজ্য। আমি তো জাস্ট মুসলিম নারী পুরুষদের বুঝাইলাম। যদি কোনো ধর্মে থাকে, যা ধরেন আমি উদাহরণস্বরূপ একটা ধর্ম বললাম, ধরেন আদিবাসীদের একটা ধর্ম আছে, ওই ধর্মে কোনো পুরুষ একাধিক বিয়ে করতে পারে না, তাহলে সে একটা বিয়ে করার পরে যদি আরেকটা বিয়ে করে, তাহলে ওই পুরুষের বিরুদ্ধে কি করা যাবে, এই 494 ধারায় কি করা যাবে, মামলা করা যাবে। তাহলে সাফ কথা ভাই, যদি বলে 494 ধারা কার ক্ষেত্রে প্রযোজ্য, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। তবে মুসলিম পুরুষ, হিন্দু পুরুষ, খ্রিস্টান পুরুষ এদের বিরুদ্ধে 494 ধারা মামলা করা যায় না। কেন যায় না? কারণ এদের পার্সোনাল ল তাদের দ্বিতীয় বিবাহকে কি দিয়েছে, বৈধতা দিয়েছে। বাট যদি কোনো ধর্ম থেকে থাকে যে ধর্মে পুরুষকে মানে দিছে যে বিয়ে করা, দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাহলে তার বিরুদ্ধে আবার 494 ধারা কি করা যাবে, মামলা করা যাবে। এ হলো কথা। এবার একটু পড়ি আসেন। একসঙ্গে দুই স্ত্রী বা স্বামী নিয়ে বসবাস বা একই সঙ্গে দুই বিয়ের জন্য দোষী হলো দ্বি বিবাহ বা দ্বিগামিতা। দণ্ডবিধির 494 ধারায় দ্বিগামিতা বা বাইগামী শাস্তিযোগ্য অপরাধ। দ্বি বিবাহ বা দ্বিগামিতার জন্য কোনো ব্যক্তি দণ্ডিত হবে যদি, এই যে দেখেন আন্ডারলাইন করেন, স্বামী বা স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও কি করে, বিবাহ করে, এবং স্বামী বা স্ত্রী জীবদ্দশায় পুনরায় বিবাহ করার কারণ, স্বামী বা স্ত্রী জীবদ্দশায় পুনরায় বিবাহ করার কারণে বিবাহটি যে করলেন বাতিল হলে, পুনরায় বিবাহ, স্বামী স্ত্রী দ্বিতীয়, স্বামী বা স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করছে, ঠিক আছে, আর স্বামী বা স্ত্রী জীবদ্দশায় পুনরায় বিবাহ করার কারণে বিবাহটি গোল দিবেন বাতিল হলে, এখন দ্বিতীয় বিবাহটা বাতিল হয়েছে কিনা, এটা এটা কিন্তু 494 ধারে বলে নাই যে কিভাবে বাতিল হবে। তাহলে দ্বিতীয় বিবাহ বাতিল হয়েছে কিনা এটা কিভাবে বোঝা যায়, যার যার ধর্মীয় আইন থেকে। বুঝতে পারছেন? এ জায়গা কিন্তু আইন ব্যাখ্যার বিষয়। এ জায়গা সরাসরি আপনারা বলে নাই যে দ্বিতীয় বিবাহ কেন বাতিল হবে।
এখন এই অংশটুকুরে অনেকে ভুল ব্যাখ্যা দেয়। টিকটক আইনজীবী বা এই যে যারা ভিডিও করে বেড়ায় তারা ভাবে কি যে এই জায়গা দ্বিতীয় বিবাহ করলেই মানে বাতিল। এই জায়গা আমার বুঝতে হবে স্বামী বা স্ত্রী জীবদ্দশায় পুনর্বিবাহ করার কারণে বিবাহটি কি হলে বাতিল হলে, মানে দুই বিবাহ করছে আর দ্বিতীয় বিবাহটি বাতিল হলে, বাতিল হবে মানে হলে কার ক্ষেত্রে? পার্সোনাল লতে যারে দ্বিতীয় বিবাহ কি করছে বাতিল করছে। উদাহরণ দেখেন, একজন মুসলিম নারী, আরিফা একজন মুসলিম নারী, তার বিবাহ বলবৎ থাকা অবস্থায় এবং তার স্বামী জীবিত থাকাকালীন বাবুল নামক অন্য একজন ব্যক্তিকে বিবাহ করে, মানে তার এক হাজবেন্ড অলরেডি আছে, তারপরে সে আর একজনকে কি করছে বিয়ে করছে। এখানে আরিফা দ্বিগামিতার জন্য দণ্ডিত হবে, কারণ এই যে দেখেন মুসলিম আইন অনুযায়ী একজন মুসলিম নারী একই সাথে দুটি বিবাহ করলে বিবাহটি কি হবে বাতিল হবে। দেখছেন ওই যে উপরে বললাম না বাতিল, তার মানে এই জায়গা এই বাতিল বলতে মুসলিম মহিলা যদি দুই বিয়ে করে এক স্বামী থাকা অবস্থায়, দ্বিতীয় বিয়েটা কি বাতিল এবং 494 ধারায় দণ্ডিত হবে। কিন্তু একজন আন্ডারলাইন করবেন, মুসলিম পুরুষ যদি তার প্রথম বিবাহ বলবৎ থাকা অবস্থায় অন্য বিবাহ করে সেই ক্ষেত্রে 494 ধারায় আমার মাহবুব সাহেবের জন্য বাধা হবে না, উনি করতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে মুসলিম পুরুষ কি করতে পারবে? দ্বিতীয় বিয়ে করতে পারবে। এখন এখানে আমরা 494 ধারার প্রযোজ্যটা দেখি। যেহেতু ইসলামে পুরুষরা বহু বিবাহ একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে, তাই এই ধারা মুসলিম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য না। একইভাবে হিন্দু পুরুষ খ্রিস্টান পুরুষের ক্ষেত্রেও কি প্রযোজ্য না, কারণ ওই আইনে কি আছে ভাই, বিয়ে করার বিধান আছে, নিষেধ না। ওই পুরুষরা একাধিক বিয়ে করতে পারে। তারপরে দেখেন, যে ব্যক্তির বিবাহ আন্ডারলাইন করবেন এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক বাতিল ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সেই ব্যক্তি পুনরায় বিবাহ করলে 494 ধারায় দণ্ডিত হবে না। এটার অর্থ হলো যে তার আগের বিবাহ যদি এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক কি করে বাতিল করে, তাহলে দ্বিতীয় বিবাহ করতে তো কোনো কি নাই, সমস্যা নাই। আর 3 নাম্বার দেখেন, মিউট করেন। কোন স্বামী বা স্ত্রীকে বাইগামির জন্য 494 ধারা দোষী করা যাবে না যদি সে দ্বিতীয় বিবাহের সময় তার পূর্ববর্তী গোল দিবেন স্বামী বা স্ত্রী ক্রমাগত ভাবে গোল দিবেন 7 বছর ধরে অনুপস্থিত থাকে বা সে জীবিত আছে বলে শোনা যায় না। ধরেন একজন মহিলা, মুসলিম মহিলাই ধরি, মুসলিম মহিলা তো এক স্বামী থাকা অবস্থায় কি করতে পারে না, দ্বিতীয় বিবাহ করলে তার বিরুদ্ধে কিন্তু 494 ধারায় মামলা হবে। এখন মুসলিম মহিলার স্বামী নিরুদ্দেশ দীর্ঘদিন যাবত, এবং এই নিরুদ্দেশের সময় হচ্ছে 7 বছর বা তার বেশি। 7 বছর ধরে সে যদি তার স্বামীর কোনো খোঁজ না পায়, তাহলে সে যদি দ্বিতীয় বিবাহ করে মুসলিম ওই মহিলাকে 494 ধারায় মামলা করা যাবে না, কারণ তারে এই ক্ষেত্রে আপনার অব্যাহতি দিতে, দায় মুক্তি দিতে। তাহলে 7 বছর ধরে নিখোঁজ কিন্তু শুধু মহিলার ক্ষেত্রে না, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এখানে পরীক্ষায় প্রশ্ন আসে যে কত বছর ধরে নিখোঁজ থাকলে দ্বিতীয় বিবাহ করলে শাস্তিযোগ্য হবে না? 7 বছর। কত দাঁড়ায়? 494 দাঁড়ায়। বুঝছেন? আমরা দ্বিগামিতার শাস্তিতে আসেন। স্বামী বা স্ত্রী জীবদ্দশায় পুনরায় বিবাহকরণের জন্য কোনো ব্যক্তি দণ্ডিত হতে পারে অর্থদণ্ড সহ যে কোনো বর্ণনার গোল দিবেন 7 বছর পর্যন্ত হতে পারে। তাহলে দ্বিগামিতার সর্বোচ্চ শাস্তি কত হতে পারে? 7 বছর। এবং তারপরে যদি দেখেন ফৌজদারি কার্যবিধি 1898 এর 198 ধারা অনুযায়ী, মানে সিআরপিসির 198 ধারা অনুযায়ী 493 থেকে 496 পর্যন্ত বিবাহ সম্পর্কিত অপরাধ, যেমন মুসলিম নারী কর্তৃক বিবাহ বলবৎ থাকা অবস্থায় পুনরায় বিবাহ করা বা দ্বিগামিতা বা বাইগামী, শুধুমাত্র সংক্ষুব্ধ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া যাবে। সংক্ষুব্ধ ব্যক্তি বলতে এখানে ধরেন স্বামীকে বোঝানো হয়েছে। তো দ্বিগামিতা তাহলে কত ধারায়? 494 ধারায়। কার ক্ষেত্রে প্রযোজ্য? স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে। এবং তবে মুসলিম পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, মুসলিম স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য না। মুসলিম হিন্দু খ্রিস্টান এই স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু তার মানে এই না যে কোনো পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য না। অন্য কোনো ধর্মে যদি দুই বিবাহ বাতিল করে তাহলে ওই পুরুষের ক্ষেত্রে কি প্রযোজ্য। এবং দ্বিগামিতার ক্ষেত্রে হাজবেন্ড বা ওয়াইফ কত বছর নিখোঁজ থাকলে আবার বিয়ে করলে অপরাধ হবে না? 7 বছর। আর দ্বিগামিতার শাস্তি কত? 7 বছর, অর্থদণ্ড সহ 7 বছর।
বুঝেন নাই কে? আশা করি বুঝতে পারছেন। ধারা 495টা একটু লেখেন, এ জায়গায় লেখেন। ধারা 495 লেখেন, পূর্বের বিয়ে গোপন রেখে বিয়ে করলে। পূর্বের বিয়ে গোপন রেখে বিয়ে করলে। এই একটা মানহানির পেজ দিছিলাম, কে কে পান নাই? কে কে পান নাই একটু জানান। আর আছে? না, এটা আগের না ভাই। তাহলে কে কে পান নাই আর আমার জানান। দুইটা, দুইটার না, তানভীর আলম খানেরও নাই, তিনটা। দেখেন, তো তাহলে শুনে নাকি, পূর্বের বিয়ে গোপন রেখে বিয়ে করলে শাস্তি 10 বছর প্লাস অর্থদণ্ড। লেখেন 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। এখানে কিছু বিষয় আপনারা আইনের ছাত্রছাত্রী, কিছু বিষয় পরিষ্কার রাখা দরকার। এই ধারাগুলো নিয়ে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি কাজ করে। কিভাবে পূর্বের বিয়ে গোপন রেখে বিয়ে করলে, একজন পুরুষ যদি, মুসলিম পুরুষ যদি পূর্বের বিয়ে গোপন রেখে বিয়ে করে, প্রশ্ন হলো সে কি 494 ধারায় দণ্ডিত হবে কিনা? কথা হলো না। পূর্বের বিয়ে গোপন রেখে বিয়ে করলে 10 বছর প্লাস ফাইন, ঠিক আছে। এখন যার ক্ষেত্রে 494 ধারা প্রযোজ্য, তার ক্ষেত্রেই 495 প্রযোজ্য। যার ক্ষেত্রে 494 প্রযোজ্য না, তার ক্ষেত্রে 495 কি প্রযোজ্য না। বুঝতে পারছেন? তাহলে 494 মুসলিম মহিলার ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে 95ও কি মুসলিম মহিলার ক্ষেত্রে প্রযোজ্য। তো ওই যে আমাদের সাবেক ক্রিকেটার নাসির 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 হোসেন, সে যে একটা ওয়াইফ যাকে বিয়ে করেছে, ওনার হাজবেন্ড নাসির হোসেনের ওয়াইফের বিরুদ্ধে 495 ধারায় মামলা করছে, বা 494 ধারায় মামলা করছে। যে এক হচ্ছে যে সে দ্বিগামিতা করছে, আর এক হলো, না, 495-তে মামলা অ্যাকচুয়ালি করে নাই, করছে 494-তে। আর 495-তে মামলা করতে হলো নাসির হোসেন। নাসির হোসেন যদি মনে করতো যে সে তারে ঠকাইছে, তাহলে নাসির হোসেন তার বিরুদ্ধে মামলা করতে কত ধারায়? 495 ধারায়, যে তুমি পূর্বের বিয়ে গোপন রেখে আমাকে বিয়ে করছো। বুঝতে পারছেন? তো এখন আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হলো যে যদি কোনো পুরুষ একাধিক বিয়ে করে, এক ওয়াইফ থাকা অবস্থায় অন্যান্য স্ত্রী যদি গ্রহণ করে, তাহলে তার বিরুদ্ধে তো 494 ধারা প্রযোজ্য না। কিন্তু তার বিরুদ্ধে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স এর 6-5 ধারায় বহু বিবাহের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শেয়ার মামলা করা যায়। বুঝছেন? এবং এই মামলার ক্ষেত্রে ওই পুরুষের সর্বোচ্চ শাস্তি হইতে পারে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা পর্যন্ত জরিমানা, বা উভয়। বুঝছেন? তাহলে পুরুষ যদি 2 বিয়ে করে, তাহলে তার বিরুদ্ধে 494 ধারে মামলা করা যায় না, তার বিরুদ্ধে মামলা করা যায় মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 6-5 ধারায়। 6-5 ধারায় যে মামলায়, নালিশি মামলা, যে মামলায় সরাসরি সর্বোচ্চ শাস্তি হতে পারে কত? 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা পর্যন্ত জরিমানা, বা উভয়। আচ্ছা, এখানে একটু লেখেন, ধারা 496টা একটু লেখেন। 496, আইনসম্মত বিবাহ ব্যতীত। ধারা 496টা একটু লেখেন, আইনসম্মত বিবাহ ব্যতীত। প্রতারণামূলক ভাবে বিবাহ সম্পন্ন।
আইনসম্মত বিবাহ ব্যতীত প্রতারণামূলক ভাবে বিবাহ সম্পন্ন, 7 বছর এবং অর্থদণ্ড। 7 বছর এবং অর্থদণ্ড। আচ্ছা, এটা একটু বুঝেন। একজন ব্যক্তি, তিনি সবাইরে মানে ঠিক করছে, বিভিন্ন সময় বিভিন্ন নারীকে ফাঁদে ফেলে এবং ওই কাজী বিয়ের সাক্ষী এদের নামে বিবাহ করে, কিন্তু প্রকৃতপক্ষে কাজীও নকল, সাক্ষীও নকল, আর বিয়েও নকল। এরকম পরিস্থিতিতে যদি কেউ বিবাহ সম্পন্ন করে, তাহলে তার সাজা হবে কত? 7 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। ধরেন একজন পুরুষ, সে একটু দুষ্টু, তো সে একজনকে বিয়ে করতে চাইছে, বিয়ে করতে গিয়ে কাজী অফিসে নিয়ে গেছে। এখন কাজী অফিসে গিয়ে বিয়ে শাদী হয়েছে, সাক্ষী টাক্ষীও আছে, এই কাজী অফিসে বই টই সবকিছু লেখছে টেখছে, বাট অ্যাকচুয়ালি ওই জায়গায় যা ছিল সবই সাজানো। তাহলে সেই পুরুষ দণ্ডিত হবে কত ধারায় ভাই? 496 ধারায়। এবং শাস্তি হতে পারে কত বছর? 7 বছর এবং অর্থদণ্ড। 7 বছর এবং অর্থদণ্ড। জি। তাহলে দুই বিবাহের শাস্তি দ্বিগামিতা হলো 494, 7 বছর। পূর্বের বিয়ে গোপন রেখে বিয়ে করলে 495, 10 বছর। 495। 496 হলো যে আপনার প্রতারণামূলক ভাবে বিবাহ আয়োজন করা বা বিবাহ সম্পন্ন করা, তাহলে সেই ক্ষেত্রে কত? 7 বছর এবং অর্থদণ্ড। আমরা চলে আসি 497 ধারায়, ব্যভিচার। ব্যভিচার, অ্যাডাল্ট্রি। এখানে অ্যাডাল্ট্রি বানানটা ভুল আছে, ADULTERY হবে, TERY। টির পর একটা ই হবে, আর বাদ বাকি ঠিক আছে। আচ্ছা দেখেন, অ্যাডাল্ট্রি আসলে কি? অ্যাডাল্ট্রি মানে হলো, আগে শুনেন, সেটা হলো যে একজন বিবাহিত নারীর সাথে অন্য কোনো পুরুষ সম্পর্ক করছে। এখন অন্য পুরুষ বিবাহিত হতেও পারে, নাও পারে, কিন্তু এই মহিলাকে অবশ্যই কি হতে হবে? বিবাহিত হতে হবে। এবং উনি বিধবা হলে হবে না, ওনার স্বামী কি থাকতে হবে। এবং তাহলে ওই পুরুষ যদি এই নারীর সাথে সম্পর্ক স্থাপন করে, এটাকেই বলে হচ্ছে ব্যভিচার। এই ক্ষেত্রে স্বামীর সম্মতি নাই। স্বামীর যদি আবার সম্মতি থাকে, তাইলে আবার কি হবে না? ব্যভিচার হবে না। মানে ওই ওই মহিলার স্বামীও যদি সম্মতি দেয়, তাহলে ব্যভিচার হবে না। ওই মহিলার স্বামীর সম্মতি এখানে নেই। তো এটাই হলো ব্যভিচার। দেখেন, তো তাহলে ব্যভিচারের ক্ষেত্রে অবশ্যই বিবাহিত হতে হবে কাকে? নারীকে। আর ওই যে যে পুরুষ, স্বামী ব্যতীত যে থার্ড পার্সন যিনি, অন্য পুরুষ যিনি, তার কি বিবাহিত হতে হবে? হতেও পারে, নাও পারে। এবং এই ক্ষেত্রে যদি মামলা করা হয়, শাস্তি পাবে শুধু ওই পুরুষ। এক্ষেত্রে মহিলা কোনো শাস্তি পাবে না। তাকে অ্যাবেটার, প্ররোচনাকারী বা সহায়তাকারী হিসেবেও কোনো সাজা দেওয়া যাবে না। এটাই হচ্ছে অ্যাডাল্ট্রি। দেখেন, দণ্ডবিধির 497 ধারায় ব্যভিচার শাস্তিযোগ্য অপরাধ যদি কোনো ব্যক্তি এমন কোন নারীর সাথে, আন্ডারলাইন করবেন, যৌন সহবাস করে, যে অন্য কোনো পুরুষ ব্যক্তির স্ত্রী, বা যাকে সে অন্য কোনো পুরুষ ব্যক্তির স্ত্রী বলে জানে, বা তার অনুরূপ বিশ্বাস করার কি আছে? কারণ রয়েছে, এবং উক্ত পুরুষ ব্যক্তির সম্মতি ছাড়া, বল দিবেন, উক্ত পুরুষ ব্যক্তির কি সম্মতি ছাড়া, উক্ত পুরুষ ব্যক্তি মানে কি তার স্বামী, বা সমর্থন ছাড়া করা হয়, তাহলে যৌন সহবাস ধর্ষণের অপরাধ হিসেবে গণ্য হবে না, কিন্তু অনুরূপ ব্যক্তি ব্যভিচার করেছে বলে গণ্য হবে। বলেন তো, যে মহিলা, উনার সম্মতি থাকবে কিনা? অবশ্যই উনার তো সম্মতি থাকতে হবে। উনার সম্মতি না থাকলে তো ধর্ষণ হয়ে যাবে। এখন দেখেন ব্যভিচারের শাস্তি। চারশো 97 ধারা অনুযায়ী ব্যভিচারের শাস্তি হতে পারে যে কোনো মনে কারাবাস, বল দিবেন, যা 5 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয়। তাহলে দ্বিগামিতার শাস্তি 494-তে 7, আর 497-তে ব্যভিচারের শাস্তি কত? 5 বছর বা অর্থদণ্ড বা উভয়। এবং এখানে একটু জেনে রাখা ভালো, এটা যদি একটু দেখিয়ে আসেন, যে ব্যভিচারের ক্ষেত্রে স্ত্রী লোকটি অভিযুক্ত হবে না। এমনকি
স্ত্রী লোকটিকে অপরাধীর সহযোগী হিসেবেও অ্যাজ এন অ্যাবেটার দণ্ডিত করা যাবে না, কিন্তু পুরুষ আসামিকে কি করা যায়? অভিযুক্ত করা যায়। ব্যভিচারের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যে নারীর সাথে যৌন সহবাস করেছে তার স্বামীর সম্মতি ছাড়া যৌন সহবাস করেছে কিনা তা বিবেচ্য বিষয়। নারীর সম্মতি ছিল কি ছিল না তা বিবেচ্য বিষয় না। এখানে যদিও এই লাইন লিখছে, বাট নারীর সম্মতি যদি আবার না থাকে তাহলে আবার কি হয়ে যাবে? ধর্ষণ হয়ে যাবে। আচ্ছা, ফৌজদারি কার্যবিধির 199 ধারা অনুযায়ী দণ্ডবিধির 497 ধারায় ব্যভিচারের জন্য এবং 498 ধারায় অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে। আন্ডারলাইন করবেন, স্বামী বা স্বামীর অনুপস্থিতিতে আদালতের অনুমতি নিয়ে যে ব্যক্তি উক্ত নারীর দেখাশোনা করে। তাহলে এই ব্যভিচারের মামলা কিন্তু যে কেউ করতে পারবে না। ব্যভিচারের মামলা লোকাস স্ট্যান্ডি 189 ধারায় 199 ধারায় বলছে ফৌজদারি কার্যবিধি স্বামী মামলা করতে পারবে, অথবা স্বামীর অবর্তমানে ওই মহিলার দেখাশোনা যিনি করেন তিনি দায়ের করতে পারবেন। এখানে একটু লেখেন ধারা 498, বিবাহিত নারীকে অপরাধমূলক উদ্দেশ্যে অপরাধমূলক উদ্দেশ্যে প্রলুব্ধ করে নিয়ে গেলে শাস্তি লেখেন 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। আচ্ছা, এটা হলো শুধু ব্যভিচারের শাস্তি আলোচনা করছে 497-তে। আর আপনি যদি ওই ব্যভিচারের উদ্দেশ্যে বা খারাপ উদ্দেশ্যে তারে বিবাহিত নারীরে প্রলুব্ধ করে নিয়ে গেছেন, তাহলে মামলা হবে কত ধারায়? 498 ধারায়। শাস্তি 2 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। তো আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন আহ বিগত বছরে প্রশ্ন এসেছে ব্যভিচারের জন্য কাকে অভিযুক্ত করা যায়। ব্যভিচারের জন্য অভিযুক্ত করা যায় কাকে? পুরুষ আসামি। মহিলাকে কি কখনো দায়ী করা যাবে? যাবে না। ওনাকে কিন্তু প্ররোচনাকারী বা সহায়তাকারী হিসেবেও দায়ী করা যাবে না। এখানে সেলফ প্র্যাকটিসের প্রথম প্রশ্নটা দেখেন, 1 নম্বর প্রশ্নটা, যে প্রতারণামূলক ভাবে বৈধ বিবাহের বিশ্বাসে রাজি করে কোন পুরুষ কর্তৃক কোন নারীর সাথে যৌন সহবাস করার ক্ষেত্রে দণ্ডবিধির কত ধারায় মামলা করতে হয়? এটা আন্ডারলাইন করেন। প্রতারণামূলক ভাবে বৈধ বিবাহের বিশ্বাসে রাজি করে তারপরে তার সাথে সম্পর্ক করছে, বিবাহ কিন্তু করে নাই। দেখেন 400, এই কথাটা বলছে 493। এখন 493 সাথে 496 পার্থক্য কি? 493-তে হচ্ছে প্রতারণামূলক ভাবে তারে আশ্বাস দিছে যে তোমারই তো আমি বিয়ে করব, এই কথা বলে তার সাথে মেলামেশা করতে, তাইলে হলো 493। বিবাহ কিন্তু হয় না এখনো, জাস্ট তারে কি দিছে? আশ্বাস দিছে। আর 496-তে ওই যে আশ্বাস দেওয়ার পরে যে নিয়ে গেছে, ওই কাজী টাজি যা আছে সবকিছু কি ভুয়া। এটা হলো 496। তাহলে আমরা এই 493-তে আপনার সাজা লেখেন 10 বছর এবং অর্থদণ্ড, একটু লিখে রাখেন 10 বছর এবং অর্থদণ্ড। 493 ধারায় সাজা আছে 10 বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড।
তো তাহলে এখানে একটা বিষয় দেখেন যে আমরা কি কি পড়লাম। আমরা আজকে একেবারেই প্রথম পড়ছি 494 দ্বিগমিতা, স্বামী স্ত্রী উভয়কেই দায়ী করা যায়, এবং তবে মুসলিম পুরুষ যদি হাজবেন্ড হয় বা হিন্দু পুরুষ যদি হাজবেন্ড হয় তাদের বিরুদ্ধে 494 ধারা মামলা করা যাবে না, দ্বিগমিতা। 495 পড়ছি পূর্বের বিয়ে গোপন করে যদি বিয়ে করে, তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না। যাদের ক্ষেত্রে 494 প্রযোজ্য তাদের ক্ষেত্রে 495 প্রযোজ্য। শাস্তি কত? 495-তে 10 বছর এবং অর্থদণ্ড। এরপরে প্রতারণামূলক ভাবে বিবাহের আয়োজন করা বা বিবাহ সম্পন্ন করা 496, শাস্তি 7 বছর, নাকি 7 বছর 496। তারপরে আমরা পড়েছি ব্যভিচার 497, শাস্তি 5 বছর, এবং ব্যভিচারের ক্ষেত্রে পুরুষ আসামিকে শাস্তি দেওয়া হয়, নারীকে কোনো শাস্তি দেওয়া হয় না। এবং 498-তে আমরা পড়েছি বিবাহিত নারীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, 498 শাস্তি 2 বছর, অর্থদণ্ড বা উভয়। এবং সবশেষে যেটা পড়েছি 493, প্রতারণামূলক ভাবে কারোর সাথে সম্পর্ক করা, কিসের আশ্বাসে? বিবাহের আশ্বাসে। তাই এটার শাস্তিও 10 বছর এবং অর্থদণ্ড। এ পর্যন্তই আমরা পড়ছি। তো সেলফ প্র্যাকটিসের যদি আমরা এখানে 4 নম্বর প্রশ্নটা দেখেন, কোন স্বামী বা স্ত্রীকে দ্বিগমিতার জন্য 494 ধারায় দোষী সাব্যস্ত করা যাবে না যদি দ্বিতীয় বিবাহের সময় তার পূর্ববর্তী স্বামী বা স্ত্রী 1.5 বছর ধরে অনুপস্থিত থাকে। কত বছর? 7 বছর। আর এছাড়া অন্যান্য যে প্রশ্ন আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। আর আমরা চলে আসবো মানহানি। মানহানিতে আপনাদের এডিশনাল একটা পেজ দিয়েছি, আগে যদিও দিছিলাম, এটা আপডেটেড নতুন একটা পেজ। এটা অনলাইনে যারা আছেন গ্রুপে দিয়ে দিছি, অফলাইনে যারা যারা পান নেই একটু বলেন, আমি প্রিন্ট দেই। তো এখন আমরা যেটা পড়া শুরু করবো, দেখেন মানহানি। মানহানি বা ডিফেমেশন, এটা 499 ধারা থেকে 502 ধারা পর্যন্ত আলোচনা করছে। তো মানহানি আসলে কাকে বলে? মানহানি হলো সহজ কথায় যখন একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে নিয়ে আজে বাজে কথা, নিন্দা সূচক, ব্যঙ্গাত্মক কিছু বলে, লেখে বা চিহ্ন দেখায়, তখন সেটা হয়ে যায় কি? মানহানি। তবে এখানে কথা আছে, মানহানি হতে হলে অবশ্যই ওই কথাগুলো বা ওই চিহ্ন বা ওই ব্যঙ্গাত্মকের যে বিষয়টা, এটা প্রকাশিত হতে হবে বা থার্ড পার্টিকে জানতে হবে। আমি যদি ফেরদৌসকে ফোনে আজে বাজে কথা বলি, গালিগালাজ করি, যে কথা আমি আর ফেরদৌস ছাড়া আর কেউ শুনে নাই, এটা মানহানি না। কিন্তু এই কথা বলার পরে যদি আবার এই রেকর্ডিং যদি আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিয়ে দিই, সবাই জেনে গেল, তখন আবার কি হয়ে যাবে? মানহানি হয়ে যাবে। তো একটু পরে দেখেন 499 ধারায় সংজ্ঞা দিছে যে দণ্ডবিধি 1860-এর 499 ধারা অনুযায়ী কোন ব্যক্তির, আন্ডারলাইন করবেন, খ্যাতি সুনাম নষ্ট করার উদ্দেশ্যে, এরূপ খ্যাতি সুনাম নষ্ট হবে জেনেও যদি সে ব্যক্তি সম্পর্কে, আন্ডারলাইন করবেন, কোনো কথা, চিহ্ন বা দৃশ্যমান চিত্রের সাহায্যে নিন্দা প্রকাশ করা হয়। কিসের সাহায্যে? কথা, চিহ্ন অথবা কি দৃশ্যমান। হ্যালো, হ্যাঁ চলে আসেন ইসমাইল, নিয়ে যান। হ্যাঁ, কোনো কথা, চিহ্ন বা দৃশ্যমান চিত্রের সাহায্যে নিন্দা প্রকাশ করা হয়, তখন তা মানহানি বলে গণ্য হবে। উল্লেখ্য যে মৃত লোকের নামে, আন্ডারলাইন করবেন, মৃত লোকের নামে কোনো কোম্পানি বা সমিতির বিরুদ্ধে নিন্দা করা মানহানি বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি কোনো মৃত লোকের নামে আজে বাজে কথা বলেন, যে লোক এই পৃথিবীতে বর্তমানে নেই, তবুও সেটা কি হবে? মানহানি। বা কোনো কোম্পানি বা সমিতির বিরুদ্ধে বললেও মানহানি বলে কোনো বিষয় গণ্য হবে। কোন বিষয় জব্দ করে রাখলে বা নিজের হেফাজতে রাখলে তা মানহানিকর বলা যাবে না। যিনি নিন্দা করেছে বা যার বিরুদ্ধে করেছেন, আন্ডারলাইন করবেন, তারা দুজন ব্যতীত অন্য আর একজনকে তা জানতে হবে, তখনই তা মানহানি বলে গণ্য হবে। তাহলে মানহানি বলে গণ্য হতে হলে ওই বিষয়টা অবশ্যই তৃতীয় কোনো ব্যক্তিকে জানতে হবে। মানহানিকর কোনো বিষয় প্রকাশিত হলে, এটা আন্ডারলাইন করেন, মানহানিকর কোনো বিষয় প্রকাশিত হলে প্রকাশক ও প্রণেতা, মানে যিনি প্রকাশ করছে তিনি এবং যিনি লিখছে, দুইজনই কি হবে? দায়ী হবে। এখন কোন কোন ক্ষেত্রে আপনি যদি কারো সমালোচনা করেন বা কারো সম্পর্কে যদি বাজে কথা বলেন, মানে খারাপ কথা বলেন, এটা মানহানি হবে না। এরকম 10টা ব্যতিক্রম আছে। কয়টা? 10টা। দেখেন ব্যতিক্রম, এই ধারায় 10টা ব্যতিক্রম বা এক্সেপশনস উল্লেখ করা হয়েছে। যদি কোনো কাজ, বক্তব্য এই 10টি ব্যতিক্রমের যে কোনো একটির আওতায় পড়ে, তবে তা অপরাধ বা মানহানি হিসেবে কি হবে না? গণ্য হবে না। তো প্রথমটা দেখি আমরা, দেখেন
এক নাম্বার, জনকল্যাণে সত্য কথা বলা। এটা কি? কোনো বিষয় যদি সম্পূর্ণ সত্য হয় এবং তা প্রকাশ করা জনসাধারণের কল্যাণের জন্য জরুরি হয়, তবে তা মানহানি নয়। উদাহরণ দেখেন, উদাহরণ পড়লে ক্লিয়ার হয়ে যাব। একজন ভুয়া ডাক্তার যিনি মানুষের সাথে প্রতারণা করেছেন, যদি এই সত্য বিষয়টি প্রমাণ সহ পত্রিকায় বা জনসমক্ষে প্রকাশ করে মানুষকে সতর্ক করে, তাহলে সেটা কি হবে না? মানহানি হবে না। আপনি এটা জনকল্যাণে করছেন, জনগণের ভালোর জন্য করছেন, যে অমুক একজন ভুয়া ডাক্তার, ওর কাছে কেউ যাবা না। এটা যদি সত্য হয়, জনকল্যাণে কি হবে না? মানহানি হবে না। 2 নম্বর দেখেন, সরকারি কর্মচারীর সরকারি আচরণ, পাবলিক কন্ডাক্ট অফ পাবলিক সার্ভেন্টস। সরকারের কোন কর্মকর্তা বা সরকার কর্মচারীর সরকারি দায়িত্ব পালনকালীন আচরণ সম্পর্কে সরল বিশ্বাসে কোনো মতামত প্রকাশ করলে তা মানহানি নয়। আপনি সরকারি কোন কর্মকর্তার আচরণ সম্পর্কে বলছেন, কিভাবে দেখেন? এলাকার রাস্তা সংস্কারে সরকারি প্রকৌশলীর কাজে গাফিলতি নিয়ে কোন নাগরিক যদি সরল বিশ্বাসের সমালোচনা করেন, তবে তা মানহানি বলে গণ্য হবে না। আপনি বললেন যে অমুক ইঞ্জিনিয়ার সাহেব এমন রাস্তা করে দিয়ে গেছে যে 2 দিন পরই রাস্তা ভেঙে গেছে, এই রাস্তা ভেজাল আছে, উনি কাজ ঠিকঠাক মতো করে নাই, এই কথা যদি বলেন, কি হবে না? মানহানি হবে না। 3 নাম্বার দেখেন, জনস্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে কোনো ব্যক্তির আচরণ, কন্ডাক্ট অফ এনি পারসন টাচিং এনি পাবলিক কোয়েশ্চেন। সরকারি কর্মচারী ছাড়াও যদি কোনো ব্যক্তি এমন কোনো কাজে যুক্ত থাকেন যা জনস্বার্থের সাথে জড়িত, তবে সেই বিষয়ে তার আচরণ নিয়ে সরল বিশ্বাসের মতামত দেওয়া মানহানি নয়। কিভাবে দেখেন? কোনো ব্যক্তি জনগণের অধিকার আদায়ের জন্য একটি আন্দোলন করেছেন, তার সেই আন্দোলনের উদ্দেশ্য বা প্রকাশ্য আচরণ নিয়ে কেউ যদি যৌক্তিক সমালোচনা করেন, তবে তা কি হবে না? মানহানি হবে না। জুলাই আন্দোলনে যারা আছে, যারা হঠাৎ করে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে, এদের নিয়ে যদি আপনি কিছু বলেন, কি হবে না? মানহানি হবে না। আপনি মানহানির মামলা যদি আপনার বিরুদ্ধে কেউ করে, তাহলে আপনি এই এক্সেপশনের আশ্রয় নিতে পারেন। 4 নাম্বার, আদালতের কার্যবিবরণীর প্রকাশ, পাবলিকেশন অফ রিপোর্টস অফ কোর্ট প্রসিডিংস। আদালতের কোনো বিচার কাজ বা কার্যবিবরণীর সঠিক এবং সত্য প্রতিবেদন প্রকাশ করা মানহানি নয়। কিভাবে? উদাহরণ দেখেন, একজন সাংবাদিক যদি আদালতে চলা কোনো মামলার শুনানিতে কে কি বলেছে তার বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ প্রকাশ করেন, তবে তা মানহানির অপরাধ হবে না। সাংবাদিক এসে বলতেছে যে আজকে কোর্টে এই শুনানি হয়েছে, আসামি পক্ষের আইনজীবী বলছে, বাদী পক্ষের আইনজীবী বলছে, কোর্ট এই কথা বলছে, এই কথা যদি বলে, কি হবে না? মানহানি হবে না। 5 নাম্বার দেখেন, আদালতে মীমাংসিত মামলার গুণাগুণ বা সাক্ষীদের আচরণ, মেরিটস অফ কেস ডিসাইডেড ইন কোর্ট অফ কন্ডাক্ট অফ উইটনেসেস। আদালতের রায় হয়ে গেছে এমন কোন মামলার ফলাফল বা সেই মামলার সাক্ষীদের আচরণ সম্পর্কে সরল বিশ্বাসে কোনো মতামত প্রকাশ করা। উদাহরণ দেখেন, একটি মামলার রায় ঘোষণার পর যদি বলে আমার মনে হয় এই মামলার সাক্ষীর কথাগুলো সাজানো ছিল, কারণ তার কথার কোনো আগামাথা নেই, তবে এটা কি নয়? মামলাটা রায় ঘোষণা হয়ে গেছে, এমন সময় এসে যদি কেউ বলে যে মামলায় সাক্ষীরা সাজানো সাক্ষ্য এসে দিয়ে গেছে, তাহলে এটা কি নয়? মানহানি নয়। 6 নম্বর দেখেন, কোন প্রকাশ্য অনুষ্ঠানের বা কাজের গুণাগুণ, মেরিটস অফ পাবলিক পারফরমেন্স। যখন কোনো ব্যক্তি নিজের কোনো কাজ, যেমন বই, সিনেমা, অভিনয়, বক্তৃতা জনসাধারণের সামনে মূল্যায়নের জন্য উপস্থাপন করেন, তখন সেই কাজের গুণাগুণ নিয়ে সরল বিশ্বাসে সমালোচনা করা মানহানি নয়। একজন লেখক একটি বই প্রকাশ করলেন, একজন সমালোচক যদি সেই বইটির কাহিনীর দুর্বলতা নিয়ে পত্রিকায় একটি রিভিউ লেখেন, তবে তা কি হবে না? মানহানি হবে। মাহবুব সাহেব একটা গজল গাইছে, এখন আমরা যদি সমালোচনা করে লিখি যে ওনার সুর টুর ঠিক মতো হয় নাই, উনি আমাদের বিরুদ্ধে মানহানির মামলা করলে আমরা কিন্তু এই ব্যতিক্রমের আওতায় অব্যাহতি পাবো। 7 নম্বরে দেখেন, আইনসঙ্গত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সরল বিশ্বাসে ভর্ৎসনা। যদি কোনো ব্যক্তির উপর অন্য কোনো ব্যক্তির আইনগত বা চুক্তিভিত্তিক কর্তৃত্ব থাকে, তবে সেই ক্ষমতা বলে সরল বিশ্বাসে ভর্ৎসনা বা তিরস্কার করা মানহানি নয়। যেমন দেখেন, একজন শিক্ষক যদি ক্লাসে পড়া না পড়ার জন্য বা খারাপ আচরণের জন্য কোনো শিক্ষার্থীকে বকা দেন, অফিসের বস যদি কাজের ভুলের জন্য অধস্তনকে সতর্ক করেন, তবে তা কি হবে না? মানহানি হবে না। আপনারা আমার বিরুদ্ধে মানহানি মামলা করতে পারবেন না, আমি ক্লাসে এসে বলতেছি। আছেন? তারপরে দেখেন, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির কাছে সরল বিশ্বাসে অভিযোগ দেয়। আপনি যদি কারো কাছে আইনগত কর্তৃপক্ষের কাছে কারো বিরুদ্ধে অভিযোগ দেন, সেটা মানহানি হবে না। কারো বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়ার ক্ষমতা সম্পন্ন উপযুক্ত কর্তৃপক্ষের কাছে সরল বিশ্বাসে অভিযোগ করা হয়, তবে তা মানহানি নয়। উদাহরণ দেখেন, এর মনে হলো তার প্রতিবেশী চুরি করেছে, যদি এই সন্দেহের ভিত্তিতে থানায় গিয়ে পুলিশের কাছে এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, তবে তা কি হবে না? মানহানি হবে না, যদি না এটা ইচ্ছাকৃত মিথ্যা মামলা হয়। ইচ্ছাকৃত মিথ্যা মামলা করলে আবার কি করা যাবে? মানহানির অভিযোগ আনা যাবে। 9 নম্বর দেখেন, নিজের বা অন্যের স্বার্থ রক্ষার্থে সরল বিশ্বাস অপবাদ দেওয়া।
নিজের বা অন্য কারো বৈধ স্বার্থ রক্ষার জন্য যদি সরল বিশ্বাসে কারো সম্পর্কে কোনো নেতিবাচক কথা বলতে হয়, সরল বিশ্বাসে বলছেন, খারাপ কথাই বলছেন, কিন্তু কিভাবে? সরল বিশ্বাসে। একজন দোকান মালিক তার কর্মচারীকে বললেন, গণেশের কাছে বাকিতে মাল বিক্রি করো না। সে আগে অনেক টাকা মেরে দিয়েছে, নিজের ব্যবসার স্বার্থ রক্ষার্থে বলা এই কথাটি কি নয়? মানহানি নয়। 10 নম্বরে দেখেন সতর্কীকরণ, কশন ইন্টেন্ডেড ফর গুড অফ পার্সন আর পাবলিক গুড। যাকে সতর্ক করা হচ্ছে তার মঙ্গলের জন্য বা জনসাধারণের মঙ্গলের জন্য কাউকে কোনো বিষয়ে সরল বিশ্বাসে সাবধান করা কি নয়? মাননীয় নয়। ক তার বন্ধু ককে বলল, তুমি গণেশের সাথে ব্যবসায় জড়িও না, বাজারে তার সম্পর্কে প্রতারণার গুঞ্জন আছে। বন্ধুকে বাঁচানোর উদ্দেশ্যে সরল বিশ্বাসে দেওয়া এই সতর্কতা মানহানি হিসেবে কি হবে না? গণ্য হবে। তো এই 10টা কিন্তু আপনার মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি জাস্ট 2-একবার রিডিং করবেন, যতটুকু মনে থাকবে তাতেই হবে ইনশাআল্লাহ। আর শাস্তি দেখেন, ধারা 500 অনুযায়ী মানহানির অপরাধের শাস্তি হয়ে গেছে। শাস্তি হবে 2 বছর পর্যন্ত বিনাশ্রম। বিনাশ্রম শব্দটা বলতেন, 2 বছর পর্যন্ত বিনাশ্রম, কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। আর 501, 502 তেও মানহানির শাস্তি আছে। মানহানির শাস্তি 500-তেও যা, 501-এও যা, 502-ও তাই, শাস্তি একই, 2 বছর বিনাশ্রম, কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। বুঝছেন? আর সবশেষে যদি দেখেন যে মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা অপরাধ হবে কিনা। হ্যাঁ, মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা জীবিত ব্যক্তির মতোই মানহানির অপরাধ হবে। দণ্ডবিধি 1860-এর 499 ধারার ব্যাখ্যা 1-এর মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে, মৃত ব্যক্তির নামে মানহানি করলেও তা মানহানি বলে গণ্য হবে। উক্ত নিন্দাবাদ যদি এরূপ হয় যা তার জীবদ্দশায় তার জন্য মানহানিকর হতো, বা তা তার পরিবার বা অন্যান্য নিকটাত্মীয়দের অনুভূতিতে আঘাত করার জন্য অভিপ্রেত হয়, তাহলে মৃত ব্যক্তি সম্পর্কে বলাও কি হবে? মানহানি হবে। মানহানি নিয়ে কোনো প্রশ্ন আছে? মানহানির শাস্তি আপনি মনে রাখবেন কত? বিনাশ্রম 2 বছর, সব জায়গা 500, 501, 502 সব একই সাজা। বলেন। হ্যাঁ, আচ্ছা 503-এ চলে আসেন, 503 থেকে 510। প্রথমে আমরা চলে এসে অপরাধমূলক ভীতি প্রদর্শন। ক্রিমিনাল ইন্টিমিডেশন। দেখেন, আপনি যদি কাউরে ভয় দেখান যে এই মামলা পরিচালনা করলে তোমার হত্যা করা হবে, এটা করলে এই করা হবে, এটা করলে সেই করা হবে, তাহলে এটা হলো ক্রিমিনাল ইন্টিমিডেশন বা অপরাধমূলক ভীতি প্রদর্শন। সংজ্ঞা কত ধারায়? 503 ধারায়। আর শাস্তি বলছে 506 ধারায়। তো আমরা প্রথমে 503-এ চলে আসি, একটু পড়ি দেখেন। আচ্ছা, মানহানির ইংরেজি কি বলেন তো? ডিফেমেশন, এটা মনে রাখেন। দেখেন, অপরাধমূলক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন, কোন ব্যক্তি অপরাধমূলক, আন্ডারলাইন করবেন, ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে যদি অন্য ব্যক্তিকে নিম্নলিখিত কারণে হুমকি দেয় বা ভয় প্রদর্শন করে যা তার কোনো, আন্ডারলাইন করবেন, সম্পত্তি বা সুনামে ক্ষতি করবে। কোন সম্পত্তি বা কি করবে? সুনামে ক্ষতি করবে, যার নিকট উক্ত ব্যক্তির স্বার্থ নিহিত আছে, তার দেহ সুনামের ক্ষতি সাধন করার ভয় দেখাবে। আপনি যারা ভয় দেখাচ্ছেন তার কিসের ক্ষতি করার ভয় দেখাচ্ছেন? দেহ অথবা সুনামের। উক্ত হুমকি বাস্তবায়ন করতে বা যে ব্যক্তিকে ভয় দেখানো হয়েছে তাকে যে কাজ করতে সে বাধ্য না সেই কাজ করতে বাধ্য করা, আর যে কাজ করতে আইনত অধিকারী সেই কাজ করা হতে কি রাখা? বিরত রাখা। তো জেনে রাখা ভালোতে আসি। দেখেন যে 503 ধারায় বলা হয়েছে, ভীতি প্রদর্শিত ব্যক্তির স্বার্থ নিহিত রয়েছে এমন কোন মৃত ব্যক্তির সুনাম নষ্ট করার হুমকি, মানে আপনি যদি মৃত ব্যক্তির সুনাম নষ্ট করার হুমকি দেন তবুও সেটা কি? অপরাধজনক ভীতি প্রদর্শন। আচ্ছা, এটার এক্সপ্লানেশন আছে, একটা উদাহরণটা দেখি। দেখেন, ফকে একটি দেওয়ানি মামলা পরিচালনা করা থেকে বিরত রাখার উদ্দেশ্যে ফয়ের ঘর পুড়িয়ে দেওয়ার ভয় দেখায়। ফরে বলতেছে যে তুমি যদি এই দেওয়ানি মামলা পরিচালনা করো তাহলে তোমার ঘর কি পুড়িয়ে দেব। অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ করেছে বলে গণ্য হবে। তাহলে অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞা কত? 503। আমরা চলে আসি শাস্তিতে, 506। দেখেন, এখানে শাস্তিরে 2 ভাগ করছে।
সাধারণত অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি হচ্ছে 2 বছর প্রথম ভাগে। আর দ্বিতীয় ভাগে যদি আপনি ভয় দেখান মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে, যদি আপনি ভয় দেখান যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে, যদি আপনি ভয় দেখান 7 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধে, বা নারীর সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখান, তাহলে আপনার শাস্তি হইতে পারে 7 বছর। তাহলে শাস্তি হইতে পারে 7 বছর। আর মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 7 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য বা নারীর সতীত্ব নষ্টের দুর্নামের ভয় ব্যতীত অন্য কোনো ভয় যদি দেখান, তাহলে শাস্তি হবে 506 প্রথম ভাগে কত বছর? 2 বছর। আর যদি ওইগুলা দেখেন তাহলে 506 দ্বিতীয় ভাগ, 506 দ্বিতীয় ভাগ জামিন অযোগ্য, আর 506 প্রথম ভাগ জামিন যোগ্য। এই যে দেখেন 506 ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের 2 শ্রেণীর শাস্তি উল্লেখ করা হয়েছে, যথা সাধারণ অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি অনধিক 2 বছর কারাবাস বা অর্থদণ্ড বা উভয়। আর দ্বিতীয় ভাগে বলছে 7 বছর। এখন 7 বছরটা কখন হবে এখানে বিস্তারিত ব্যাখ্যা করতে দেখেন যে অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি 7 বছর বা অর্থদণ্ড উভয় হতে পারে যদি যে ব্যক্তিকে হুমকি দেওয়া হয়েছে তাকে হত্যা করতে বা গুরুতর জখম করতে হুমকি দেয়। তার কিসের হুমকি দিছে? হত্যা বা গুরুতর জখম। কোন সম্পত্তি অগ্নি সংযোগে বিনষ্ট করতে হুমকি দেয়, বা 3 নম্বর বলছে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস যোগ্য বা অনধিক 7 বছর কারাবাস দণ্ডযোগ্য অপরাধ সংগঠনের কি দেয়? হুমকি দেয়। আর 3 নম্বর সবশেষে যেটা মনে রাখতে হবে, কোন নারী অসতী মর্মে দোষারোপ করার হুমকি, threat to impute unchastity to a woman। কোন নারীরে যদি আপনি বলেন যে তার সতীত্ব নষ্ট হুমকি দেন বা অসতী মর্মে দোষারোপ করার হুমকি দেন, তাহলেও শাস্তি হবে 506 কোন ভাগে? দ্বিতীয় ভাগে। কোর্টে যাই দেখবেন উকিল সাহেবরা অনেক বলে 506 ক্লজ 2, এই সেই ক্লজ 2। 506 ক্লজ 2 তে শাস্তি হলো কত? 7 বছর। আর প্রথম ভাগে শাস্তি হলো 2 বছর। আচ্ছা, আমরা 507-এ চলে আসি। দেখেন যাদের বইতে নাই একটু লিখে রাখেন যে বেনামি চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক ভীতি প্রদর্শন। বেনামি চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক ভীতি প্রদর্শন 507। দেখেন ফেরদৌস, তানভীর এরা যদি মুখে মুখোশ পরে ওই আমাদের মাহবুব সাহেবের বাসায় গিয়ে হুমকি দিয়ে আসে, এটা হলো বেনামি চিঠি না, বেনামি যোগাযোগের মাধ্যমে। যদিও বলছে চিঠি, অ্যাকচুয়ালি বেনামি যোগাযোগ। মানে আপনি বেনামি কোনো পরিচয় না দিয়ে হুমকি দিলে শাস্তি হবে 507-এ, আর পরিচয় দিয়ে হুমকি দিলে কত? 506। তাহলে বেনামি যোগাযোগের মাধ্যমে যদি ভয় দেখান শাস্তি কত দাঁড়ায়? 507। 507-এ বলছে বেনামির জন্য এক্সট্রা 2 বছর, আর যার ভয় দেখাবা এই জন্য 506। বুঝেন নাই বোধহয়? বেনামিতে যদি আপনি কারো খুনের ভয় দেখান, তাহলে নর্মালি খুনের ভয় দেখানোর শাস্তি 506 ক্লাস 2। আর বেনামি মানে তারে পরিচয় না দিয়ে কাজটা করছেন, এই জন্য এক্সট্রা কত? 2 বছর। আমরা 345 ধারায় পড়ছিলাম যে রিট ইস্যু করার পরেও আটক যদি ব্যক্তিরা যদি মুক্তি না দেয়, তাহলে রিটের জন্য শাস্তি 2 বছর আর আটকের শাস্তি। মনে আছে? তাহলে বেনামি চিঠির মাধ্যমে বা বেনামি যোগাযোগের মাধ্যমে যদি কাউকে ভয় দেখায়, তাহলে নর্মালি ভীতি প্রদর্শনের যে শাস্তি সেই শাস্তি প্লাস এক্সট্রা কত? 2 বছর। এই যে দেখেন 507 ধারায় বেনামি চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তির বিধান করা হয়েছে। 507 ধারায় কোনো ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শনের জন্য দণ্ডিত হতে পারে বেনামি চিঠিপত্রের মাধ্যমে অপরাধমূলক ভীতি প্রদর্শন করে, বা যার তরফ হতে হুমকি দেওয়া হয়েছে, এই যে দেখেন তার নাম ঠিকানা গোপন করার জন্য সাবধানতা অবলম্বন করে হুমকি প্রদর্শন করেছে। মুখোশ পরে হুমকি দিচ্ছেন, ফোনে পরিচয় না দিয়ে হুমকি দিচ্ছেন, যেমন মিথ্যা নাম স্বাক্ষর করে চিঠি দিয়ে ভীতি প্রদর্শন করা। আমরা শাস্তিতে যে কথা বললাম, দেখেন শাস্তি অনেকটা এরকমই যে 507 ধারায় অভিযুক্ত ব্যক্তি 506 ধারায় বর্ণিত দণ্ডে দণ্ডনীয় হবে, এবং তদুপরি অতিরিক্ত কত? 2 বছর পর্যন্ত কারাদণ্ডের দণ্ডনীয় হবেন। যেমন কোনো ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে বেনামি চিঠিপত্র প্রেরণ করে, মানে পরিচয় ছাড়া হত্যার হুমকি দিছে, তাহলে উক্ত ক্ষেত্রে প্রথমত 506 ধারায় শাস্তি 7 বছর পর্যন্ত দণ্ডিত হইতে পারে নাকি। আর যেহেতু কাজটা বেনামি করছে, 507 ধারায় অনধিক কত? 2 বছর। তো তাহলে আমার মনে রাখতে হবে যে বেনামি চিঠিপত্রের মাধ্যমে বা বেনামে যদি হুমকি ভয়ভীতি দেখান শাস্তি কত? 507। 508 ধারাটা একটু দেখি। অভিশাপ দেওয়া। 508 ধারায় বলছে
কোন দৈব আক্রোশের কবলিত হতে পারে মর্মে প্ররোচিত করে তাকে দিয়ে কোনো কার্য করানো। সহজ বাংলায় বললে অভিশাপ দেওয়া। আইসা যদি বলেন, মাহবুব সাহেবরা এসে বললো যে আমার আজকে 10 প্যাকেট বিস্কুট যদি না দাও, তোমার এই বেকারির ব্যবসা কিন্তু 1 মাসের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এটাই কি কত ধারা অভিশাপ, কত ধারায় অপরাধ? 508 ধারায়। 508 ধারায়। সো সংক্ষেপে রাখেন, সংক্ষেপে মনে রাখেন, 508 ধারায় অভিশাপ দেওয়া শাস্তিযোগ্য অপরাধ বা দৈব আক্রোশের ভয় দেখানো। দৈব আক্রোশ বুঝেন, মানে ঈশ্বরের ভয় দেখানো। শাস্তি হলো যে কোনো বর্ণনার 1 বছর অর্থদণ্ড বা উভয়। একটু লিখে রাখেন, যে কোনো বর্ণনার 1 বছর অর্থদণ্ড বা উভয়। যে কোনো বর্ণনার 1 বছর অর্থদণ্ড বা উভয়। তাহলে দৈব আক্রোশের ভয় দেখায় কোনো কাজ করানো বা অভিশাপ দেওয়া শাস্তিযোগ্য অপরাধ কত ধারায়? 508 ধারায়। শাস্তি কত? 1 বছর অর্থদণ্ড বা উভয়। তাহলে আমরা ক্রিমিনাল ইন্টিমিডেশনের সংজ্ঞা পাইছি 503, শাস্তি পাইছি 506, বেনামি চিঠির মাধ্যমে শাস্তি 507, অভিশাপ দেওয়া বা দৈব আক্রোশের ভয় দেখানো 508। বিগত বছরের প্রশ্ন দেখেন, অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি দা পেনাল কোডের কোন ধারায় আছে? 506। তারপরেরটা একটু দেখি, এক্স এর বাবা মৃত ওয়াই একজন বীর মুক্তিযোদ্ধা, জেড এক্স এর নিকট ওয়াই এর সুনাম ক্ষুণ্ণ করার ভয় দেখায়, মানে ওনার বাবার সুনাম ক্ষুণ্ণ করার কি দেখায়? ভয় দেখায়। জেড এর কৃত কাজ হলো কি? অপরাধমূলক ভীতি প্রদর্শন। আর একটা ধারা আমরা পড়বো, 504 ধারাটা একটু লেখেন। 504 ধারা যান লেখা নাই, লেখেন যে শান্তি ভঙ্গের জন্য উস্কানি দেওয়া। শান্তি ভঙ্গের জন্য উস্কানি দেওয়া বা অপমান করা। শান্তি ভঙ্গের জন্য উস্কানি দেওয়া বা অপমান করা। একটু লিখে রাখেন, এইটুকু লিখতে হবে। শান্তি ভঙ্গের জন্য উস্কানি দেওয়া বা অপমান করা। 504 ধারা, শান্তি ভঙ্গের জন্য উস্কানি বা অপমান করা, উস্কানি দেওয়া বা অপমান করা। শাস্তি লেখেন 2 বছর কারাদণ্ড বা উভয়। 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। 2 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। একটু লিখে রাখেন। ভাই আপনি একজনকে এমন আজে বাজে কথা বলছেন যাতে সে তার দ্বারা কোনো অপরাধ হতে পারে, তারে অপমানিত করতেন। যে তানভীর এত বেশি কথা বললো আর তুমি চুপ করে এখনো বসে আছো, ওরে এখনো ঠান্ডা করতেছো না। এই যে আমি যে উস্কানি দিলাম, এটাই 504 ধারায় অপরাধ। শাস্তি কত? 2 বছর। যে কোনো বর্ণনার 2 বছর অর্থদণ্ড বা উভয়। চলে আসি 509 ধারা, নারীর শালীনতা অমর্যাদা করা, ইনসাল্টিং দ্য মডেস্টি অফ এ উইমেন, ইভটিজিং এর শাস্তি। দণ্ডবিধির 509 ধারা, ইচ্ছাকৃতভাবে কোন নারীর শালীনতা অমর্যাদা করা, ইনসাল্টিং দ্য মডেস্টি অফ এ উইমেন, শাস্তিযোগ্য অপরাধ, যার মেয়াদ শাস্তি কত দেখেন? 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়। দেখেন বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের দণ্ডবিধিতে নারীর শালীনতা রিলেটেড 3টা ধারা আছে। 354 ধারায় আছে নারীর শালীনতার নষ্ট করার উদ্দেশ্যে তাকে অপরাধমূলক বল প্রয়োগ করা বা আক্রমণ করা, ওই যে মেকআপ খুলে ফেলা, শাস্তি আছে 2 বছর 354-তে। নারীর সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখানো 506-এ, শাস্তি কত? 7 বছর। আর শালীনতা নষ্টের উদ্দেশ্যে অমর্যাদা করা, মানে তারা আজে বাজে কথা বলা, বাজে ইঙ্গিত দেওয়া, ইভটিজিং যেটাকে বলে, এটা শাস্তি 506 ধারায় কত? 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। তো এই যে দেখেন এখানে একটু বিস্তারিত বলছে, মনে রাখেন এতটুকুই হবে যে কোন নারীর শালীনতা অমর্যাদা করার অভিপ্রায় ছিল, সে এমন অমর্যাদা করেছে কোন শব্দ, অঙ্গভঙ্গি, কোন বস্তু প্রদর্শন করে যে উক্ত নারী উক্ত অনুরূপ মন্তব্য বা শব্দ শুনতে পায় বা অনুরূপ অঙ্গভঙ্গি বা বস্তু দেখতে পায়, নারীর গোপনীয়তা অনধিকার প্রবেশ করে। তো এই ক্ষেত্রে শাস্তি দেখেন, আমরা একটু পড়ি। শাস্তি তো পড়লামই। নারীর শালীনতা অমর্যাদা করার অভিপ্রায় কোন মন্তব্য, অঙ্গভঙ্গি বা এমন ধরনের কোন আচরণকে শাস্তিযোগ্য করা হয়েছে, দণ্ডবিধিতে গোল দিবে না, কেটে এটাকে ইভটিজিং বলা হয়। বাট আপনি যদি ওখানে গিয়ে ইভটিজিং শব্দ খুঁজেন, ওখানে কিন্তু ইভটিজিং শব্দটা একবারও নেই। তো যদি বলে যে ইভটিজিং এর শাস্তি দেওয়া হয় কত ধারায়? 509 ধারায়। চলে আসি আমরা 510 ধারায়, মাতাল ব্যক্তি। 510 কিন্তু এর আগে আমরা পড়ছি, জানেন?
প্রকাশ্যে মাতাল ব্যক্তির অসদাচরণ, মিসকন্ডাক্ট ইন পাবলিক বাই এ ড্রাঙ্ক পারসন। এখন মাতাল ব্যক্তি যদি কোনো প্রকাশ্য স্থানে হাজির হয়ে কোনো ব্যক্তিকে বিরক্ত করলে শাস্তি 510 ধারায় শাস্তি দেখেন 24 ঘন্টা বিনাশ্রম কারাবাস বা অর্থদণ্ড কত 10 টাকা দাও ভাই। 24 ঘন্টা বিনাশ্রম কারাবাস বা অর্থদণ্ড 10 টাকা দাও না। তবে অবশ্যই তাকে নেশাগ্রস্ত থাকতে হবে। এখন নেশাগ্রস্ত কি মদ খেয়েই হতে হবে এমন কোনো কথা কিন্তু নেই। এবং এটা সে অসদাচরণ করেছে কোথায়? প্রকাশ্য স্থানে। এতটুকু মনে রাখলেই হবে। আর জেনে রাখা ভালো, যা আছে এগুলা পারবেন। আমরা চলে আসি সরাসরি 511 ধারায়। অপরাধ সংগঠনের উদ্যোগ, অ্যাটেম্প টু কমিট অফেন্সেস, 511 ধারা উদ্যোগ। দেখেন দণ্ডবিধিতে বিভিন্ন জায়গায় আমরা সকল অপরাধের উদ্যোগের শাস্তি পাই নাই, তবে কিছু কিছু অপরাধের উদ্যোগের শাস্তি আছে। অ্যাটেম্প টু মার্ডার 307, অ্যাটেম্প টু কালপেবল হোমিসাইড 308 মনে আছে। তারপরে আপনার দস্যুতার উদ্যোগ 393, ডাকাতির উদ্যোগ বা প্রস্তুতি 399 মনে আছে। কিন্তু চুরির উদ্যোগ কোথাও নাই, গুরুতর আঘাতের উদ্যোগ কোথাও নাই। তারপরে যদি বলেন যে অবৈধ বাধার উদ্যোগ কোথাও নাই। এরকম অসংখ্য অপরাধের উদ্যোগ কি নাই। তাহলে যে সকল উদ্যোগের শাস্তি দণ্ডবিধিতে নাই, বিশেষ করে আলাদা কোনো ধারা নাই, সেই অপরাধের উদ্যোগের শাস্তি হবে কত ধারায়? 511। বুঝছেন? তবে যদি কোনো উদ্যোগের শাস্তি দণ্ডবিধিতে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু 511 আমার লাগবে না। বুঝেন কিনা? ওই যে পড়ছিলাম যদি কোনো ধারায় প্ররোচনার সাজা লাগে থাকে তাহলে 109 থেকে 120 তারে লাগবে না। যদি কোনো জায়গায় ষড়যন্ত্রের সাজা থাকে তাহলে 120 খরে লাগবে না। ঠিক একই ভাবে যদি কোথাও উদ্যোগের সাজা থাকে তাহলে কিন্তু 511 লাগবে না। এবং এই জায়গায় উদ্যোগের শাস্তি বলছে ওই অপরাধের যে সর্বোচ্চ সাজা তার অর্ধেক। চুরির উদ্যোগের সাজা দণ্ডবিধিতে নাই। তাহলে একজন ফেরদৌসের পকেটে হাত দিছে, ওনার পকেটে কোনো মানি ব্যাগ নাই, বাট সে হাত দিয়ে ব্যর্থ হয়েছে, তাহলে চুরির উদ্যোগ নিছে, শাস্তি হবে চুরির যদি শাস্তি হয় 3 বছর, তাহলে তার সাজা হবে কত? 3 বছরের অর্ধেক। কত বছর? 1.5 বছর। বুঝছেন? তাহলে অ্যাটেম্প টু কমিট অফেন্সেস কত ধারায় শাস্তি? 511। যে অ্যাটেম্পটের মানে যে উদ্যোগের শাস্তি অন্য কোনো ধারা নাই, সেই উদ্যোগের শাস্তি হবে কততে? 511 ধারায়। দেখেন যাবজ্জীবন কারাদণ্ড বা গোল দিবেন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহের সংগঠনের উদ্যোগের শাস্তি কি কি? যাবজ্জীবন কারাদণ্ডে আরেকটা কি? কারাদণ্ডে দণ্ডনীয়। 511 ধারায় অপরাধ সংগঠনের প্রচেষ্টা বা উদ্যোগের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে যদি অপরাধ সংগঠনের আন্ডারলাইন করবেন কোনো প্রচেষ্টা করা হয়। কি করা হয়? প্রচেষ্টা। এমন প্রচেষ্টা বা উদ্যোগ দণ্ডবিধির অধীন শাস্তিযোগ্য হয়। অপরাধটি অবশ্যই আন্ডারলাইন করবেন যাবজ্জীবন কারাবাস বা অর্থদণ্ড সহ উভয় দণ্ডে শাস্তিযোগ্য হতে হবে। অপরাধটা শাস্তিযোগ্য হতে হবে মানে যাবজ্জীবন কারাবাস বা কারাবাস। অপরাধ সংগঠনের আন্ডারলাইন করবেন এমন প্রচেষ্টা বা উদ্যোগের জন্য শাস্তির কোনো বিধান দণ্ডবিধিতে নাই, এবং ওই উদ্যোগ রিলেটেড কোনো শাস্তি দণ্ডবিধিতে কি নাই। অভিযুক্ত ব্যক্তি অপরাধ করতে কোনো কার্য সম্পাদন করেছে এবং অ্যাটলিস্ট তাকে কিছু কাজ করা লাগবে। তাহলে দেখেন যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহ সংগঠনের গোল দিবেন উদ্যোগ গ্রহণ করে বা সেটা অনুযায়ী কোনো কাজ করে এবং অনুরূপ উদ্যোগের শাস্তির ব্যাপারে দণ্ডবিধিতে কোনো স্পষ্ট বিধান না থাকলে উক্ত অপরাধের জন্য নির্ধারিত যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত কারাদণ্ডের গোল দিবেন দীর্ঘতম মেয়াদের অর্ধেক মেয়াদ পর্যন্ত বা অর্থদণ্ড উভয় হতে পারে। তাহলে আপনি যদি কোনো অপরাধের উদ্যোগ নেন যে অপরাধের উদ্যোগের শাস্তি দণ্ডবিধিতে নাই, এমন অপরাধের উদ্যোগের শাস্তি হবে ওই অপরাধের যে সর্বোচ্চ সাজা সেই সর্বোচ্চ সাজার কত? 511 ধারা। বিগত বছর প্রশ্ন দেখি দেখেন। তুলে দেবেন। এ বি এর পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয় কিন্তু বি এর পকেট শূন্য থাকায় এ পকেট মারতে ব্যর্থ হয়। এ তার শাস্তি হতে পারে অপরাধের এর শাস্তি হতে পারে অপরাধের সর্বোচ্চ সাজার কত? অর্ধেক। A makes an attempt to pick the pocket of Jet by thrusting his hand into Jet's pocket. একই কথা, মানে পকেটে হাত দিছিল, শাস্তি হতে পারে কত ধারায়? 511 ধারায়। এই হলো ভাই দণ্ডবিধি।
511টা ধারা আমাদের শেষ হয়ে গেল, সব করি নাই। এই দণ্ডবিধির 100 মার্কের মডেল টেস্ট কবে বলেন? শনিবার। আর এখন এই মুহূর্তে 40 মার্কের ক্লাস টেস্ট, আমাদের 15 এবং 16তম ক্লাস টেস্ট দণ্ডবিধির। আজকে যতটুকু পড়লাম, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আর আগামীকাল থেকে আমাদের দেওয়ানি কার্যবিধি শুরু হবে ইনশাল্লাহ। কোনো প্রশ্ন আছে কারো? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আমরা পরীক্ষায় চলে যাই।